ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন এই অনুষ্ঠানে সমসাময়িক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় প্রত্যাশা ও পদক্ষেপের নানা হিসাব নিকাশ। এই বিষয়ে কথা বলার জন্য দুজন সম্মানিত অতিথি আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। অতিথিদের সাথে পরিচিত হওয়ার আগে আপনাদের জানাতে চাই এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার হচ্ছে। চলুন দর্শক, অতিথিদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডানে আছেন মুজিবুর রহমান মঞ্জু, সদস্য সচিব এবি পার্টি, এবং তার পাশে আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি স্টুডিওতে। দর্শক, আলোচনা যাওয়ার আগে চলুন জেনে নিই বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনাম। বিচারের জন্য শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সব আইনি ব্যবস্থা নেবে সরকার, সে দেশে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক মুক্তির জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলেছেন তারেক রহমান, ভোটের অধিকার নিশ্চিত করার তাগিদ বিএনপির নেতাদের। ছাত্র জনতার অভ্যুত্থানকালে সব ফৌজদারি মামলা প্রত্যাহার হয়েছে জানিয়েছেন আইন উপদেষ্টা, ভুয়া মামলায় হেনস্থা রোধে সরকার সজাগ বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হাইকোর্টের বিতর্কিত ৩ বিচারপতির পদত্যাগ, গত ৫ বছর তাদের বিচারিক ক্ষমতা ছিল না, এমন আরও ১২ জনের প্রত্যাহার চান আইনজীবীরা। এবং জনকল্যাণ ও দীর্ঘস্থায়ী সুবিধার জন্য আর্থিক খাত সংস্কার করা হচ্ছে বলেছেন অর্থ উপদেষ্টা, কোনো ব্যাংক বন্ধের পরিকল্পনা নেই। শিরোনাম দেখছিলাম। আজ আমরা আলোচনা করব প্রত্যাশা ও পদক্ষেপের নানা হিসাব নিকাশ। একটা শিরোনাম আমরা দিয়েছি। এমএ আজিজ, আপনার কাছে জানতে চাই, আমরা আমাদের আলোচনায় নির্বাচন থাকবে, সংস্কার থাকবে, বিচার প্রক্রিয়া, আর্থিক খাত, সব কিছু নিয়ে আসলে আমরা আলোচনা করব। আমরা আজকে মঙ্গলবারে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে হলে সবার আগে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। এই প্রক্রিয়াটা আসলে কেমন হতে পারে, কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। উনি বড় পার্টির বড় নেতা, সুতরাং ওনার বক্তব্যের পৃষ্ঠে বক্তব্য আমাদের দেওয়া, ওপিনিয়ন দেওয়া খুব কঠিন। তারপরেও আমি বলবো, গণতন্ত্র, ভোট একমাত্র গণতন্ত্র নয়। গণতন্ত্রের ডেফিনেশন আধুনিক যুগে সব মানবাধিকার যুক্ত, ভোটের অধিকার যুক্ত, আপনার সব কিছু এরকম, আপনার মৌলিক অধিকার যুক্ত গণতন্ত্র। গণতন্ত্র কিন্তু একটা সামষ্টিক এখন বিষয়। তো এই জন্য খালি ভোট হলে গণতন্ত্র নিশ্চিত হয় না। ভোট তো হাসিনার আমলে 3টে হয়ে গেল, ভোটে সবাই অংশগ্রহণ করতে পারলো না। হিটলার, মুসোলিনি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছিল, কিন্তু সে দেশে তো গণতন্ত্র থাকে নাই। গণতন্ত্র আসলে রাজনৈতিক দলের ভিতরে গণতান্ত্রিক চর্চা করতে হয়। অর্থাৎ এখন যে নির্বাচন হবে, নির্বাচনে তো কোনো দল তো ক্ষমতায় যাবে অথবা কোনো জোট ক্ষমতায় যাবে। সেই জোটের ভিতরে যদি গণতান্ত্রিক চর্চা না থাকে, তাহলে তো আপনার ভোট ইলেকশন হলেও তো গণতন্ত্র বা মানবিক বাংলাদেশ, আইনের শাসন, সুশাসন নাও হতে পারে। যেমন উদাহরণস্বরূপ বলি, হোসেন মোহাম্মদ এরশাদের পতনের আগ মুহূর্তে ওই সময়ে যতগুলো দল আন্দোলনে ছিল, 3টে জোটে বিভক্ত ছিল। এই 3 জোট দালিলিক স্বাক্ষর করে পাবলিক কমিটমেন্ট দিয়েছিল যে তারা এইভাবে সামনের রাজনীতিগুলি করবে, কিন্তু কেউ সে জায়গা ছিল না। তো এখন যারা রাজনৈতিক দল আমাদের আছে, ধরেন প্রতিনিয়ত সরকার তো ভেঙে গেছে, এখন যে রাজনৈতিক দলগুলি আছে, ধরেন বড় দল, ছোট দল, যাই বলি, বড় দল বলতে বিএনপি, জামাত ইসলাম, আর এই যে মঞ্জু ভাইদের দল আছে, সব দল আছে, এরা যে নির্বাচন করে যেই ক্ষমতায় গেল, তিনি যে আমাদেরকে গণতন্ত্র দিবে, এটার নিশ্চয়তাটা কোথায়? এই নিশ্চয়তাই হচ্ছে আমি বুঝবো যে আম গাছে কাঁঠাল হয় না, কাঁঠাল গাছে আম হয় না। সুতরাং রাজনৈতিক দলগুলোর চরিত্র দেখে আমাকে বুঝতে হবে যে উনি ক্ষমতায় গেলে এই হবেন। কিন্তু আমি কিন্তু আশাহত, আমি তা মনে করছি না যে আমরা নির্বাচন, একটা সঠিক নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন দিল একটি দল হয়তো ক্ষমতায় যাবে, কিন্তু গণতন্ত্র নিশ্চিত হবে, আর ছাত্রদের দাবি ফেসিবাদ বিলোপ হবে, সুশাসন হবে, আইনের শাসন হবে, শেষ পর্যন্ত মানবিক বাংলাদেশ হবে।
এটা আমার বুঝতে কিন্তু আসলে কষ্ট হয় এই আমার বক্তব্য। মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে জানতে চাই, মির্জা ফখরুল ইসলাম বলেছেন ক্ষমতায় যাওয়ার জন্য নয়, রাজনৈতিক সংকট নিরসনে দ্রুত নির্বাচন চাইছে বিএনপি। আপনি কি বলবেন? আপনার মতামতটা জানতে চাই। বিষয় হচ্ছে যে মির্জা ফখরুল কি বলছেন সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু মানুষ কি বুঝে নিচ্ছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুটো জিনিস অত্যন্ত স্পষ্ট, বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চায়, কিন্তু এটাও বলে যে আমরা এই মতের সাথে আপনারা একমত নন? না, আমি যেটা বলছি যে তারা বলছে যে সংস্কার কি করবেন করেন, করে দ্রুত নির্বাচন দেন। আর সরকারের কথা যেটা ডক্টর ইউনূস সাহেবের লাস্ট ভাষণে উনি বলেছেন যে আমরা নির্বাচন দিব, নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু আমরা সংস্কারটা করতে চাই এবং নির্বাচন হয়তো কিছুটা বিলম্ব হতে পারে। কালকে উনি পরশুদিনের ভাষণে যেটা বোঝা গেছে। তো এখানে বিএনপির সাথে মূল যে কন্ট্রাডিকশনটা পাবলিক পারসেপশনে যেটা দাঁড়াচ্ছে, যেটা আজিজ ভাই একটু করে বলেছেন যে বিএনপি যেহেতু পপুলার দল, বিএনপি ইলেকশন হলে ক্ষমতায় আসবে, ধরনের একটা ধারণা তাদের মধ্যে আছে। তো অনেকেই মনে করছেন, মির্জা ফখরুল বলছেন ইলেকশন দেন, এটা দাবি হিসেবে যৌক্তিক, কিন্তু পাবলিক পারসেপশন দাঁড়াচ্ছে যে বিএনপি একটু দ্রুত ইলেকশন করে ক্ষমতায় যেতে চায়। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি ক্ষমতায় গিয়ে কি করবে? বিএনপিকে তো সংস্কারটা করতে হবে, কারণ বিএনপি নিজেও কিন্তু 31 দফা একটা সংস্কার প্রস্তাব দিয়েছে। সুতরাং এখানে বিএনপি এমনও তো হতে পারে যে সরকারের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে যে ঠিক আছে, আমরা যে সংস্কারগুলো চেয়েছি 31 দফা, এটা তো বিএনপির একটা প্রস্তাব, বিএনপির একটা অঙ্গীকার। তো 31 দফার মধ্যে কয়টা দফা আপনারা করবেন, করে তারপর ইলেকশন দিবেন। এখন বিএনপি যদি বলে যে না, কোনো দফারই সংস্কারের দরকার নাই, আপনারা ইলেকশন দিয়ে দেন, সেটা নিশ্চয়ই মানুষ সেভাবে নেবে না। কারণ এখানে ছাত্র জনতার তো একটা বিরাট স্টেক হোল্ডার আছে, আদার্স পলিটিক্যাল পার্টিগুলোরও ব্যাপার আছে, সংস্কারের ব্যাপারে সবাই একমত। এখানে দ্বিমত যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কতদিন যাবত আপনি সংস্কার করবেন, কবে নাগাদ ইলেকশন দিবেন, এটার একটা টাইম ফ্রেম দেয়া। আমি মনে করি টাইম ফ্রেম দেওয়ার দাবিটা অযৌক্তিক না। এখন কথা হচ্ছে টাইম ফ্রেমটা, হ্যাঁ আমি হয়তো একটু পরে দিব, যেমন প্রফেসর ইউনূস সাহেবের প্রথম ভাষণে উনি বলেছিলেন যে ওনারা একটা রূপরেখা দিবেন, কিন্তু এরপরে দেখা যাচ্ছে রূপরেখাটা এখনও দেন নাই। গত পরশুদিনের ভাষণের পরেও সবাই ধারণা করেছিল যে একটা রূপরেখা হয়তো উনি বলবেন। আমি কিন্তু খুব বেশি জটিলতা দেখছি না, কিন্তু জটিলতার দিকে বারবার বিষয়টা উঠে আসছে। মনে হচ্ছে যেন বিএনপি যা চাচ্ছে সরকার তা চাচ্ছে না, একটা কনফিউশনও তৈরি হচ্ছে যে সরকার কোনো বিলম্ব করতে চাচ্ছে কিনা। এখন দেখেন, আমরা যদি দেখি যে আপনার আজকে যে আলোচনার বিষয় প্রত্যাশা ও পদক্ষেপের নানা কি হিসাব নিকাশ, আসলে প্রত্যাশা কি ছিল, 9 দফার দাবিতে কি ছিল? আমরা তো দেখি যে 9 দফার দাবিতে বেশিরভাগ কথাই ছিল ছাত্রদের বিচারের দাবিটা ছিল। শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে, ওবায়দুল কাদেরকে বিচার ব্যবস্থা নিতে হবে, যে সমস্ত থানায় বা যে সমস্ত জেলায় ছাত্রদেরকে হত্যা করা হয়েছে সে সমস্ত জায়গায় ডিসি এসপি ওসিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে প্রত্যাহার করতে হবে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, হলগুলো খুলে দিতে হবে। এই তো দাবি। 9 দফা দাবি থেকে ছাত্ররা যে দাবিতে আসলো সে একটা দাবি, সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। তো আপনি যদি এই প্রত্যাশা ওই জায়গায় রাখেন তাহলে তো প্রত্যাশা পূরণ হয়ে গেছে, শেখ হাসিনার পদত্যাগ হয়ে গেছে, শেখ হাসিনা পালিয়ে গেছেন, স্বৈরাচার মুক্ত বা ফ্যাসিবাদ মুক্ত হয়ে গেছে আমরা। এরপরের আমাদের দাবি কি, এরপরের আমাদের প্রত্যাশা কি? এখন দেখেন, এরপরের প্রত্যাশা যদি আমরা দেখি, দলীয়ভাবে যদি আমরা বেনিফিটেড দেখি, দলীয়ভাবে সবচেয়ে বেশি বেনিফিটেড হচ্ছে বিএনপি এবং জামাত। কেন বেনিফিটেড? কিন্তু দলীয়ভাবে সবচেয়ে বেশি স্যাক্রিফাইসও কিন্তু তাদের, সবচাইতে বেশি আন্দোলনে দলীয়ভাবে ভূমিকাও তাদের। কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তো একটা দল না, ওটা তো একটা জোট বা ওটা তো একটা সাময়িক অ্যালায়েন্স আপনি ধরে নিতে পারেন। তাহলে দল হিসাবে যদি বিএনপি এবং জামাত বা আমরা অন্যান্য দলেরা যারা আছি তাদের অবদান বেশি হয়, আমাদের কিন্তু অর্জনটাও বেশি। যেমন দেখেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পেয়েছেন, বিএনপির হাজার হাজার নেতাকর্মী জেলে ছিলেন, তারা সবাই বেরিয়ে এসেছেন, বিএনপির নেতাদের বিরুদ্ধে অনেক মামলা ছিল, সেগুলো প্রত্যাহার হয়েছে, তারেক রহমানের ভাষণের উপরে নিষেধাজ্ঞা ছিল, এখন আজকে টেলিভিশনে মিডিয়াতে সবসময় তারেক রহমানের বক্তব্যগুলো আমরা শুনতে পাচ্ছি। এবং সামাজিকভাবে বিএনপি জামাতের লোকদের যে একটা খারাপ পজিশন ছিল সব ফিরে এসেছে। জামাতের লোকেরা তো এখন প্রতিদিন প্রকাশ্যে মিছিল মিটিং করছেন, এবং তাদের নিষেধাজ্ঞা ছিল সেটাও প্রত্যাহার হয়েছে, তাদের নেতারাও বেশিরভাগ জেল থেকে বেরিয়ে এসেছে, এবং আরও যারা জেলে আছেন তারেক রহমান মুক্তি পাবেন, জামাতের নেতারা মুক্তি পাবেন। তাহলে দেখা যাচ্ছে যে অর্জনের জায়গার যে অংশটা ছিল সেই অংশটা কিন্তু দলীয়ভাবে সবাই পেয়ে গেছেন।
আর ব্যক্তিগত অর্জনের কথা যদি আমরা বলি তাহলে ছাত্রনেতারা যারা গ্রেফতার হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের তো অনেকে উপদেষ্টা হয়েছেন, তারা তো বিভিন্ন পদ হোল্ড করছেন এবং তারা এখন ক্ষমতা অর্জন, তাদের নীতি নির্ধারণের জায়গায় তারা আছেন। এবং ছাত্রনেতারা আজকে বাংলাদেশে একটা বলা যায় তাদেরকে বিজয়ী বীর একটা স্ট্যাটাস তাদের তৈরি হয়েছে। এই জায়গায় দলীয় এবং ব্যক্তিগত অর্জন আমি মনে করি আমাদের যে প্রত্যাশা ছিল এটা মোর দ্যান প্রত্যাশা চাইতে বেশি অর্জন হয়েছে। এখন নেক্সট স্টেপে আমাদের প্রত্যাশা কি? নেক্সট স্টেপে আমাদের প্রত্যাশা হচ্ছে এই রাষ্ট্রটাকে আমরা আগের জায়গায় দেখতে চাই না, আমরা একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই। এটাকে এক একজন এক একভাবে বলেছে। কেউ বলেছে আমরা সেকেন্ড রিপাবলিক চাই, কেউ বলেছে আমরা নতুন স্বাধীনতা অর্জন করেছি, নতুন বাংলাদেশ গড়তে চাই, সংস্কার করতে চাই, কেউ হয়তো বলেছে যে আমরা অতীতের অন্ধকার যুগ কাটিয়ে নতুন একটা আলোর যুগে প্রবেশ করতে চাই। এবং ডেফিনেটলি যেই নির্বাচন 15 বছর আমরা পাই না, আমরা চাই একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হওয়ার জন্য। তো সুষ্ঠু সুন্দর নির্বাচন হওয়ার জন্য তো আপনার পুলিশ লাগবে, সুষ্ঠু সুন্দর নির্বাচন হওয়ার জন্য একটা প্রশাসনিক ভালো ব্যবস্থা লাগবে। সেই ব্যবস্থা তো নাই, সেটা তো একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেজন্য আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই যে বিএনপির দাবি, এই যে সরকারের অবস্থান, ডক্টর ইউনূসের বক্তব্য, ছাত্রদের নানা প্রত্যাশা, আমরা যারা রাজনৈতিক কর্মী আছি বা বিশ্লেষক আছি, নানা জায়গার আসলে মূল জায়গাটা কোথায়? আমি ধরে নেই যে দেখেন আজকে আমরা যে টক শোতে এসে কথা বলছি, এই কথা তো আমরা বলতে পারি নাই, আমাদেরকে আপনারা ডাকতে পারেন নাই আপনাদের টক শোতে। আজিজ ভাইকে হয়তো ডাকতে পেরেছেন, আজিজ ভাই অত রাজনৈতিকভাবে না, আমরা যারা রাজনৈতিকভাবে ছিলাম আমাদেরকে টক শোতে আসাই নিষিদ্ধ ছিল। তো আমরা তখন টক শোতে যে কথা বলতে পারছি, আমরা সরকারের সমালোচনাও করতে পারছি, মন খুলে কথা বলতে পারছি। কিন্তু একটা সেকশন আছে যে কিছুই সে পেয়েছে কিনা সে বুঝতে পারছে না। আমি কথা বলতে পারছি না, এখন আমি কথা বলতে পারছি। আমার আগে গুরুত্ব ছিল না, এখন আমার গুরুত্ব বেড়েছে। কিন্তু যেই লোকটা জেলেও যায়নি, যে লোকটা হয়তো পালিয়েও বেড়ায়নি, তার একটা কষ্ট ছিল। সে যখন রাস্তায় বেরোতো তখন দ্রব্যমূল্যের দাম বেশি ছিল, সে যখন কোনো অফিসে যেত তাকে ঘুষ দিতে হতো, সে যখন বাজারে যাইতো তখন তাকে উচ্চ মূল্যে বাজার কিনতে হতো, যে একটা দোকানদার তাকে চাঁদাবাজির শিকার হতে হতো। একটা সুন্দরী মেয়ে সে হয়তো ছাত্রলীগের ছেলেদের টিজিংয়ের শিকার হতো, একটা সাধারণ ছাত্র তাকে হয়তো গণরুমে গিয়ে নির্যাতন করা হতো। সেই জায়গায় পরিবর্তন হয়েছে কিনা? একজন যিনি আজ থেকে 3 মাস আগে বাজারে গিয়ে বাজারের যে মূল্য দেখতেন, এখনও যদি উনি ওই মূল্য দেখেন, তার আর আমার অনুভূতি কিন্তু এক না। সে কিন্তু কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন, আমি পাচ্ছি। যে রাস্তায় দাঁড়িয়ে এখনও 1 ঘন্টা জ্যাম, 1.5 ঘন্টা জ্যাম ঠেলে অফিসে যাচ্ছে, সে কিন্তু কোনো পরিবর্তন দেখতে পাচ্ছে না। যার চাঁদাবাজি হয়তো আগে 50 টাকা চাঁদা দিতে হতো, এখন হয়তো 40 টাকা দিতে হচ্ছে, বা কোনো কোনো ক্ষেত্রে এমন হতে পারে যে 50 টাকার জায়গায় 60 টাকায় চাঁদা দিতে হচ্ছে, তার কাছে কিন্তু পরিবর্তনটা দেখা যাচ্ছে না। তো সেজন্য প্রত্যাশার জায়গা হচ্ছে আমরা একটা চেঞ্জ দেখতে চাই, পরিবর্তন দেখতে চাই। যে হাসিনা নাই, আজিজ ভাই ভালো আছে, আমি ভালো আছি, আপনি ভালো আছেন, কিন্তু আপনার অফিসের ড্রাইভারটা ভালো আছে কিনা, আপনার যে বৈশাখী টেলিভিশন যে ড্রাইভার তার জীবনযাত্রা সেটা ছাপ পড়েছে কিনা। এবং ওটাই তো হচ্ছে আমাদের অধিকাংশ জনগণ, এবং জীবনটা দিয়েছে কিন্তু তারা। রাজপথে আপনি যদি হিসাব করেন যে 1,500 লোক মারা গেছে, 1,500 লোকের মধ্যে বেশিরভাগ অংশই মারা গেছে কিন্তু সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। আমরা তো হসপিটালে গিয়ে দেখেছি বেশিরভাগ লোকেরা শ্রমিক, বেশিরভাগ লোকেরা খুবই গ্রাম থেকে উঠে আসা ছাত্ররা। তার জীবনের পরিবর্তনটা হয়েছে কিনা? তার রক্তের বিনিময়ে আমি এখন গুরুত্ব পাচ্ছি, তার রক্তের বিনিময়ে রাজনৈতিক নেতারা জেল থেকে বেরিয়ে এসেছেন, তার রক্তের বিনিময়ে ছাত্র সমাজ আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা এখন অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আমার কথা হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনের পরিবর্তন যদি আমরা না আনতে পারি, সেই জায়গায় যদি সঠিক পদক্ষেপ নিতে না পারি, তাহলে প্রত্যাশার জায়গাটা কিন্তু খুব দ্রুত মানুষ আবার ঘুরে দাঁড়াবে, আবার প্রশ্ন করবে। যে প্রশ্নটা তারা করেছিল যে কোটা না মেধা, মেধা মেধা, এইটাই তো স্লোগান ছিল। তাহলে এখন যদি তারা মনে করে যে মেধার ভিত্তিতে কোনো কিছু হচ্ছে না, তাহলে তো সে আশাহত হবে। সে প্রশ্ন তুলেছিল লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। তার মানে সে বলতে চেয়েছে দেশটা তোমার বাপের না, তোর বাপের না, দেশটা আমারও, আমার বাপেরও, যদি আমি এটার অর্থ করি। কিন্তু সে যদি দেখে যে না দেশটা এখনও ওই তার মালিকানায় আসে নাই, সে এখনও বঞ্চিত, তাহলে কিন্তু সে আবার স্লোগান ঘুরিয়ে দেবে, তাহলে কিন্তু আবার তার প্রত্যাশাটা খুব ফিকে হয়ে যাবে। সেই জায়গাটায় আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আমি মনে করি যে এই জায়গাটার রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকার সবাইকে অনুভব করতে হবে। এমনি আজিজ, আজকে আইন উপদেষ্টা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন, তার মধ্যে একটা ছিল যে প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে দ্রুত নির্বাচন আয়োজন করা হবে। যেসব রাজনৈতিক দলগুলো নির্বাচনের দাবি করছে তার
মানে সেই সকল রাজনৈতিক দলের জন্য ওনার এই কথা কি কোনো বার্তা বহন করে কিনা? দেখেন, উনি আইনের শিক্ষক, তিনি আইন উপদেষ্টা। আমরা কিন্তু এখন প্রশ্ন উঠাতে পারি, ওনারা প্রতিবন্ধকতা তৈরি করেছে, সংবিধান সম্মত রাখার কথা বলে প্রেসিডেন্টের কাছে ওত নিয়েছে, সেইগুলো সংস্কার কেমনে করে তারাই তো প্রতিবন্ধ, আইনে বেড়াজালে তো তারাই পড়েছে। এই যে সংস্কারের যে কথাগুলি বলা হচ্ছে, তারা তো সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে। এখন বলতেছে আমরা সংস্কার করবো, এই 10টা সংস্কার করবে তারা, 10টা। এখন ওনারা বলতেছে সংস্কার করবে, তারপরেও রাজনৈতিক দলরা এরা তো এক ধরনের বিপদেই ফেলে দিছে অন্তর্বর্তীকালীন সরকার। যে গতিতে চলা উচিত ছিল সেই গতিতে তো চলছে না, কারণ এই উপদেষ্টা পরিষদ যেটা হয়েছে একজন আর একজনের খাতিরের লোক নিয়ে বানায় দিয়েছে, সে পারবে কি পারবে না এই বিবেচনাটা আসে নাই। হ্যাঁ, কোনো রাজনৈতিক, এমনকি ছাত্র রাজনীতি করেছে এমন কোনো লোক এই উপদেষ্টা পরিষদে নাই। হ্যাঁ, আছে ধরেন কিছু পেশাজীবী আছে, হ্যাঁ, এবং পরে ঢুকছে কয়েকজন, আর এনজিওর 4জন 5জন, এই তো। এবং এনজিওর লোকটা আবার কি এক্সপেরিয়েন্স দেখেন। হ্যাঁ, ফরাদ বাজারের ওয়াইফও গেছে, তিনি চাল ডাল বেছেন, উনি পাক করতে জানেন কিনা এটাও আমার জানা নাই। আমি ওনার সামনে বলেছি, আপনি জাতিকে জ্ঞান দেন, তার আগে বলেন আপনার ওয়াইফকে কেন আপনি উপদেষ্টা বানালেন, কোন যোগ্যতা বানালেন। আমি ওপেন মিটিংয়ে বলেছি, এটার একটা খেলু ভাবছে সরকারে বসে গেলেই দেশ চালান যাবে। দেশ তো চালাতে পারছে না। এই যে মঞ্জু ভাই ডিটেল করলো, কোনো জায়গায় সমস্যা নিরসন করতে পারছে, বাজার ব্যবস্থা, আইন শৃঙ্খলা, মানুষ যেগুলো দেখতে চায় এটার কোনোটাই ডিসিপ্লিনে আনতে পারে নাই। আবার যেটা বললেন যে উনি বলেছে আসিফ নজরুল সাহেব যে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া, এই যে ভেগ কথা যত দ্রুত, সেটা কি? তাহলে তো রাজনৈতিক দল বলতেছে রোড ম্যাপ দেন, আপনি রোড ম্যাপ দেন, 1 বছর দেন, 1.5 বছর দেন, 2 বছর দেন, সময় লাগলে আরও 6 মাস বাড়ায়েন, আরও 1 বছর বাড়ায়েন, সমস্যা তো নাই। কিন্তু আপনারা ওই জায়গায় কেন আসতেছেন না? কখনো বলতেছেন সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি একসাথে চলছে। আইন উপদেষ্টাই বলেছেন যখন সার্চ কমিটি করলো ইলেকশন কমিশন গঠন করার জন্য, তখন ইলেকশনের যাত্রা শুরু হয়ে গেছে। সার্চ কমিটি তো সংবিধান আইন অনুযায়ী হয়েছে, তা আপনি সার্চ কমিটি করলেন কেন? তাহলে আপনার নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিটি করছেন কেন? এটা করছেন কেন? তাহলে এটা করে ফেলাইলেন, তাহলে ওই রিপোর্টটা কি হবে? ওখানে কি ওটা মানবে না মানবে না? সংবিধান সংস্কার করার আগে নির্বাচন সংস্কার কিভাবে করবে? কারণ সংবিধানে যদি আপনার ওই যে দ্বিকক্ষ বলা হয় বা আপনার নির্বাচন ব্যবস্থার কোনো পরিবর্তন, তাহলে তো নির্বাচন কমিশন যে সংস্কার করবে সেটার সাথে এটা কিভাবে কোঅর্ডিনেট করবে? ওইটাই তো আমি বলছি যে তারা বলতে পারতো এই জন্যে যে আমাদের রিপোর্ট, ওনারা তো বলছে সংস্কার কমিশন 3 মাসের ভিতরে রিপোর্ট দিবে, আর 3 মাস রাজনৈতিক দলগুলোর সাথে, স্টেক হোল্ডার সাথে আলোচনা করবে, তারপরে ভোটার লিস্ট করবে, ভোটার তালিকা আপডেট করবে না, সেটা তো ধরলাম 3 মাস, হ্যাঁ 9 মাস, আর শিডিউল ফিডিউল দিতে আরও 9 মাস, 1 বছর, ঠিক আছে 1.5 বছর। ওনারা তো একটা রোডম্যাপ দিতে পারতো। কিন্তু এই যে গোজামিল, কতদূর সংবিধান, কতদূর সংবিধান মানি না, এটা তো কোনো হইল না। আবার দেব, তাড়াতাড়ি দেব, কিন্তু কোনো ডেট নাই, তারিখ নাই। এতে সংশয় সন্দেহ কিন্তু ঘনীভূত হচ্ছে, আস্থার সংকট হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ছাত্ররাও এখন বলে, আপনি বলেন 21শে গ্রেনেড হামলায় জেল খেটেছে, তাকে উপদেষ্টা বানিয়েছে। আপনি বলেন আপনার ছাত্র হত্যা মামলার আসামি, তাকে উপদেষ্টা বানিয়েছে। হ্যাঁ, তারপরে আরও একজন আছে সাংস্কৃতিক মন্ত্রী, তাকে তো নানান কথা। তো এই আপনার 17 কোটি লোকের মধ্যে আপনার উপদেষ্টা হওয়ার বয়স, আপনার ভোটার যারা তারা ধরেন 8 কোটি লোক, 8 কোটি লোক থেকে এই আপনার 24টা লোক বার করতে পারে নাই। এর ভিতরে এরকম বিতর্কিত লোকগুলোকে দিয়ে উপদেষ্টা পরিষদ করতে হলো।
কারণ হচ্ছে এখানে তার পছন্দ, কার অনুগত, অনুগত লোক ছাড়া উপদেশ দেশ চালাইতে পারবে কিনা সেটা নাই। এখানে আপনি দেখেন অর্থমন্ত্রীর উপরে বলে না 1 মণের উপরে 5 কেজি দিলে পারবে না, অর্থমন্ত্রীটা ভালো, তার উপরে আবার দিয়ে দিয়েছিল আর একটা, হ্যাঁ এর পারে নেই। একমাত্র বাংলাদেশ গভর্নর, সে তো উপদেষ্টা পরিষদে নাই। আর ইউনূস ছাড়া বলেন তো এই উপদেষ্টা পরিষদের সব যদি বাদ দিয়ে নূতন উপদেষ্টা পরিষদ করে কোনো অসুবিধা আছে? এই যে ছাত্র 3 জন আছে, 2 জন আছে, 2 জন আপনি দেখেন ওরা তো ভালো করতেছে, যতগুলো এনজিও কর্মী নিচ্ছে সবচেয়ে ভালো করতেছে। এই যে বেলার উনি এনজিও করতেন, বেলাপা রেজনাপা, উনি বলে অত তারিখ থেকে পলিথিন বন্ধ। হ্যাঁ, শপিং মলে যান, এখন সব ক্রেতা খেপে গেছে। কারণ কি, জিনিস কিনলে 20 টাকার থেকে 150 টাকা পর্যন্ত ব্যাগের পয়সা নিয়ে নেয়, দোকানিরা পয়সা নিয়ে নেয়, কিনতে গেলে ভেজাল। হ্যাঁ, উনি পলিথিনের বিকল্প দিচ্ছে। সরকার যদি মঞ্জু ভাই যদি উপদেষ্টা হলো, সে কিন্তু বুঝতো আমি পলিথিন বন্ধ করব, তাহলে পলিথিনের বিকল্প কি পাবে সেটা দিত। শাহজাহান সিরাজ বিএনপির সময়ে তিনি কিন্তু পলিথিনের ব্যাপারে খুব করছিল, প্রায় ক্লোজ করে আনছিল, বন্ধ করেই ফেলছিল, কিন্তু সেটা আর থাকে নাই। কারণ উনি একটা জায়গায় গ্যাপ তখনও পারে নাই, যে প্রোডাকশান পলিথিন যে তৈরি হয় ওই জায়গা ব্যবসায়ীরা ওই জায়গা কিন্তু তখন পর্যন্ত ক্লোজ করতে পারে নাই, আর বাকি কিন্তু পলিথিন ক্লোজ করে ফেলছিল। আর এখানে আপনি সেই মতো চেয়ারে বসে অর্ডার দিলেন, পালন করবে? আপনার পার্টি আছে, আপনার দল আছে, আপনার গ্রাসরুট লেভেল পর্যন্ত কোনো ফলোয়ার আছে, আপনার তো আইসোলেট হয়ে গেছে। এই গভর্নমেন্ট তো রাজনীতিবিদ, ছাত্র থেকে সব থেকে আইসোলেট হয়ে গেছে, 24 জন আলাদা হয়ে গেছে, কেউ তাদের বিশ্বাস করতেছে না। এই বিশ্বাস ভঙ্গ যে হয়ে গেছে, এটা হচ্ছে অমিনাস সাইন, একটা দেশের জন্য সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা। অর্থাৎ এর থেকে রাজনৈতিক শূন্যতা আসতে পারে। এই জন্য ক্রাইসিস গ্রুপ আছে না, সারা বিশ্বে যখন একটা সরকার ক্রাইসিসে অথবা সরকার পতন ঘটে, সেটা উত্তরণের জন্য পরামর্শ দেয়। তারা বলেছে যদি রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক এই অন্তর্বর্তীকালীন সরকার তৈরি না করে, কনফিডেন্স রেস্টোর করতে না পারে, তাহলে রাজনৈতিক শূন্যতা হবে। সেখানে ওই বলছে ফ্যাসিস্টে ফিরতে পারে অথবা উত্তর আর্মি নিয়ে যাবে, বলছে তো। আমরা আবার আসবো আপনার কাছে। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে আসতে চাই। ন্যায় বিচার একজন সাধারণ মানুষের যৌক্তিক চাওয়া। আজ আমরা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা মঙ্গলবার চট্টগ্রামে বলেছেন, আগে পুলিশ ভুয়া মামলা করত, এখন পাবলিক করে, কিন্তু জনগণকে যেন হয়রানি করা না হয় সে বিষয়ে সরকার সজাগ আছে। তো এই বিষয়টাকে কিভাবে দেখবেন? কিন্তু আমরা তো ভুয়া মামলা এখনো হতে দেখছি। মামলা ভুয়া না, আমরা যেটা দেখতে পাচ্ছি যে মামলা হয়তো সঠিক আছে, কিন্তু কিছু আসামি দেয়া হচ্ছে ডেলিভারেটলি, মানে সারপ্রাইজিংলি কোথাও কোথাও দেখা যাচ্ছে বিএনপির লোকদেরকেও আসামি দেওয়া হয়েছে। যে এটা নানা গ্রুপিংয়ের কারণে বিভিন্নভাবে হচ্ছে, এই কথাটা বারবার আসছে। আমরাও কিন্তু যখন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে অনেক সাংবাদিককে মামলা দেওয়া হয়েছে, অনেক নিরীহ মানুষকে মামলা দেওয়া হয়েছে, কারো জমির সাথে বিরোধ আছে, পারিবারিক বিরোধ আছে, সেখানেও দেখা গেছে হত্যা মামলায় তাদেরকে জড়িয়ে দেওয়া হয়েছে। এখন প্রসঙ্গ হচ্ছে, সরকার বলছে যে মানুষ মামলা করছে, আমরা কি করব? এটা কেউ ভিকটিম হলে সে মামলা করলে, এই জন্য সরকার যেটা পদক্ষেপ নিচ্ছে বলছে যে তারা বলছে যে আমরা জানিয়ে দিয়েছি যে কাউকে অযথা গ্রেফতার বা হয়রানি করা যাবে না। এই যে কে অযথা গ্রেফতার হবে, কে অযথা হয়রানি হবে, এইটা নির্ধারণ করতে গেলেই দেখা যাবে যে পুলিশের বিরুদ্ধে আবার অভিযোগ উঠবে যে পুলিশ এখানে আবার এই ঢালাওভাবে এই নির্দেশিকাটা নিচ্ছে। তো এটা একটা সমস্যা। আমি বারবার বলেছি, স্বরাষ্ট্র উপদেষ্টা যে ভাষায় কথা বলছেন, উনি যে একজন মন্ত্রী বা উনি যে একজন উপদেষ্টা, এটা মনে হয় না। মনে হয় যেন উনি একজন সিভিল সোসাইটির মানুষ কথা বলছেন। সরকারকে তো সবসময় দায় নিয়ে কথা বলতে হবে। সরকার যখন বলে যে নাগরিকরা ভুয়া মামলা করছে, তাহলে এই দায়টা কার উপর পড়ে? সরকারের উপর তো পড়বে। কে করছে? কি বলেন আজিজ ভাই? আমি যদি বলি যে, আমি যদি এই বৈশাখী টেলিভিশনের চিফ এক্সিকিউটিভ হিসেবে বলি যে আমাদের রিপোর্টাররা খুব অন্যায় করছে, তাহলে দায়টা কার? বিচার করার দায়টা কার? আমারই তো। তাহলে উনি যখন বলবেন যে নাগরিকরা ভুয়া মামলা করছে,
তাহলে ওনাকে এইটার জন্য ধরতে হবে। উনি স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার উপরে বিরাট দায়িত্ব, ওনাকে ধরে বিচার আওতা দিতে হবে, অথবা ওনাকে বলতে হবে যে এই ধরনের মামলা দেয়া যাবে না, মামলার পথ বন্ধ করতে হবে। আমরা যেটা আজিজ ভাইও বলেছেন যে সরকারের কর্তা ব্যক্তিদেরকে, তারা যে মন্ত্রী, তারা যে উপদেষ্টা হিসেবে তাদের যে নির্বাহী একটা ক্ষমতা আছে, এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না। তারা ওই যে নাগরিক সমাজের মানে সিভিল সোসাইটির লোক হিসেবে, বুদ্ধিজীবী হিসেবে আগে যে ভাষায় কথা বলতেন, এখনও তারা সেভাবে কথা বলছেন। এইটা উচিত না। কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে, সরকারের নির্দেশনা, সরকারের নির্দেশকে মানুষ যাতে ভয় পায়, এই জায়গাটায় যেতে হবে। আপনি দেখেছেন যে ছাত্ররা যখন ট্রাফিকের কাজ করেছে রাস্তায়, তখন আমরা দেখেছি সবাই খুব শৃঙ্খলা মেনে চলেছে। কিন্তু যখন এই ছাত্ররা উঠে গেছে, এখন পুলিশ ট্রাফিক যে সিস্টেমে করছে, এখন দেখা যাচ্ছে যে সেভাবে মানুষ তাদের কথা শুনছে না, বা ট্রাফিক নিয়মটা সেভাবে বলবৎ হচ্ছে না। কিংবা ছাত্ররা যখন বাজার মনিটর করতে গিয়েছে, তখন কিন্তু একটা বেটার বাজার দর আমরা দেখেছি। এখন দেখা যাচ্ছে যে ছাত্ররা সরে যাওয়ার পরে সেই জায়গাতেও শৃঙ্খলা বিশৃঙ্খলার ব্যাপার, এক এক জায়গায় এক এক যখন দাম হাঁকা হচ্ছে। তো এই জায়গাটা যেহেতু বারবার আসছে যে মামলা মোকদ্দমার ব্যাপারে স্পেসিফিকেশন লাগবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে হবে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2-4টা ঘটনা এরকম ধরতে হবে। ধরেন আমি মনে করি সারা বাংলাদেশ থেকে অন্তত 10টা মামলা ওনারা বের করুক। যেমন আমি আপনাকে বলি, এই যে আমাদের উপদেষ্টা করা হয়েছে শেখ বশির আহমদ সাহেবকে, ওনার বিরুদ্ধে অভিযোগ এসেছে যে ওনার বিরুদ্ধে একটা হত্যা মামলার আসামি উনি, 63 নম্বর না 43 নম্বর আসামি উনি। তো যখন বাদীকে জিজ্ঞেস করা হলো যে আপনি মামলা করেছেন ওনার বিরুদ্ধে, বাদী বলছে আমি তো ওনাকে চিনি না, আমি তো জানি না ওনাকে যে আসামি দেওয়া হয়েছে। তাহলে এর দ্বারা কী বোঝা যাচ্ছে? এখন বশির সাহেবের মতো একজন ব্যবসায়ী, যিনি এই সরকারের উপদেষ্টা, তার বিরুদ্ধে মামলা হয়েছে, কে মামলা করেছে, কেন ভুয়া মামলা করেছে, এটার জন্য কি সরকার কোনো ব্যবস্থা নিয়েছে? এ পর্যন্ত কি আপনি শুনেছেন কখনো যে 10টা লোককে মানে চিহ্নিত করা হয়েছে, বিচারের আওতায় এনেছে যে তারা ভুয়া মামলা করেছে? তাহলে এই ধরনের ফাও কথাগুলো ছড়িয়ে, এই ধরনের এখন আমাদের কাছে মনে হবে সব মামলা কি তাহলে ভুয়া? সব মামলা তো ভুয়া না। এই জায়গায় সরকারকে আরও দায়িত্বশীল সুলভ ভূমিকা নিতে হবে। এই জায়গা যেগুলো যদি আমরা পরিষ্কার না করি, সরকারের এই দায় দায়িত্বের জায়গাটা বারবার প্রশ্নবিদ্ধ হবে, এবং সরকার একটা সময় গিয়ে মানুষ আস্থা হারিয়ে ফেলবে সরকারের উপর। এম এ আজিজ, এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই যে হয়রানিমূলক মামলার বিষয়ে আইন উপদেষ্টাও একটা কথা বলেছেন, যেটা হচ্ছে যে জেলা পর্যায়ে প্রশাসনিক কোনো কমিটি করা যায় কি না, সেটা হচ্ছে সরকার ভাবছে। প্রশাসনিক কমিটি কিভাবে করবে? কারণ ডিসি তো সব প্রশাসন ক্যাডারের বসায় দিছে ওনারা। প্রশাসন ক্যাডারে বণিক বার্তায় ছাপা হয়েছে 95% হলো ফেসিবাদের দোসর, আর প্রশাসন ক্যাডারের বাইরে 25টা ক্যাডার আছে। এই ক্যাডার থেকে যদি ওনারা লোক নিত, প্রশাসন ক্যাডারেরও কিছু নিল, ওই 5% বেঁচে 7 দিনের ওরিয়েন্টেশন দিলে ডিসি করতে কি রকেট সায়েন্স জানতে হয় নাকি? ডিসি বানাতে পারতো না? এখন আপনি ইলেকশন দিলে ইলেকশন কাক দিয়ে করবেন? ওই ডিসি দিয়ে করতে হবে, রিটার্নিং অফিসার, ওই এসপি দিয়ে করতে হবে। ওনারা তো সেই ওই মানে প্রশাসন সংস্কারের জন্য প্রধান উপদেষ্টার অফিসে তো ফেসিবাদের লোকই বসায় রাখছিল, সে ডিমেনশিয়া রোগে ভোগে। তার সময় যে পিএ ছিল ক্যাবিনেট সেক্রেটারি, তিনি তখন ডেপুটি সেক্রেটারি হয়েছে, এখন ওনার পিএস বানায়া ওনাকে দিয়ে সব ডিসি বানায় দিছে। দাঁড়াইলোটা কি? বুঝতে তো হবে সরকারকে যে একটা বিপ্লবী সরকার, বিপ্লবী অবস্থা, দেশটা মাত্র 24 জনের হাতে চলে গেছে। এই 24 জনের হাতে যে ছাত্ররা সমর্থক, ছাত্ররাও সমালোচনা করে, রাজনৈতিক দলের সাথে গ্যাপ, দূরত্ব তৈরি করে ফেলছে তারা। রাজনৈতিক দলের সাথে কথা বলতেই যেন গোস্বা, কোথায় বলতে চায় না। রাজনৈতিক দলের সাথে দূরত্ব তৈরি করাটা এই দেশের জন্য মারাত্মক ক্ষতিকর। কারণ আপনি যা কিছু করতেছেন, এই সব কিছু ফাইনালি রাজনীতিবিদরাই কিন্তু পার্লামেন্টে বসে এটা ভেটেন করতে হবে, নাইলে পুরোটা ইলিগাল হবে, আপনারা সব জেলে যাবেন। নিজেদের প্রয়োজনে হলেও রাজনৈতিক দলগুলোর সাথে যারা নির্বাচনে যাবে তাদের সাথে দূরত্ব কমাইতে হবে, এবং তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং রেখেই কাজ করতে হবে। হ্যাঁ, তো এই জন্য আমি বলছি যে কমিটি করে তো লাভ হবে না।
প্রশাসনের লোকই তো আছে, এসপি তো আছে, পুলিশ আছে, থানায় ওসি বসে গেছে এখন, তাদের দিয়ে কাজ করাতে পারতেছেন কেন? আপনিই বলেন তো দেখি, হোম উপদেষ্টা একজন লেফটেন্যান্ট জেনারেল এই ডান্ডি কাট ছাড়া, ওনার চেহারা দেখলে মনে হয় যে ওনার গায়ে শক্তি আছে গতরে। একটা হোম মিনিস্টার কথা বলার সময় একটা গাছ থাকবে না? ওনার আছে, উনি আর্মির লেফটেন্যান্ট জেনারেল হয়েছিল, তো রিটায়ার করছে। হ্যাঁ, তো কেমনে হবে? উনি যা কয় তা দেখবেন মিটি হাসে কয়। আরে হোম মিনিস্টার মিটি হাসবে কা? ওই যে ওয়ার্ড কমিশনার থেকে হোম মিনিস্টার বানাইছিল ফেসিবাদী, এটার বুকে কোনদিন হাসি দেখছেন? কোনো দিন হাসি দেখেন নাই। ও ঠিকই ক্রুড ফর্মে মানুষ মারাইছে। এই যে 1.5 কোটি টাকা করে প্রত্যেক দিন চাঁদা গেছে আপনার কারণ বাজার থেকে, রাতে 1টা পর্যন্ত পুলিশ ভাগ করছে ওখান থেকে, আর দিনের বেলা এসে মানুষ মারছে, এই তো করছে। তা আপনাকে ওই হোম মিনিস্টার হতে বলছি না, আপনি জনগণের হোম মিনিস্টার হবেন। আপনি এক প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী, এই দুইটা ব্যবস্থা যদি ঠিক করা যেত, এটা শুরুর থেকে করতে হতো পরিকল্পনা নিয়ে। আপনি যদি প্রথমেই এই অন্তর্বর্তীকালীন সরকার রাজনীতিবিদ নিয়ে বসতো যে দেশের ক্রাইসিস মেজর কি কি করতে হবে, রাজনীতিবিদদের মাথায় কিন্তু সমস্যার সমাধান ছিল, ওনাদের মাথায় ছিল না। আচ্ছা, তাহলে একটা সমাধান পাওয়া যেত আপনি? অবশ্যই পাওয়া যেত। ঠিক আছে, একটা বিরতি নিচ্ছি। দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন আমরা কথা বলছি প্রত্যাশা ও পদক্ষেপের নানা হিসাব নিকাশ নিয়ে। মুজিবুর হক মুজা, আপনার কাছে যেতে চাই, আর্থিক খাতের কিছু বিষয় নিয়ে কথা বলবো। দীর্ঘদিনের অনিয়মে কিছু ব্যাংকের সমস্যা হলেও কোনোটি বন্ধ হবে না বলে আশ্বস্ত করেছেন আজকে অর্থ উপদেষ্টা। যারা সাধারণ মানুষ আছেন তারা আসলে কতটা আশ্বস্ত হতে পারে? না, এটা সত্য যে এই সরকার একটা বিধ্বস্ত অর্থনীতি পেয়েছে। ব্যাংকে টাকা নাই, লুটপাট হয়ে গেছে, রিজার্ভ সংকট, তারপরে আপনার এলসি খোলা যাচ্ছে না, আমাদের ডলার সংকট, আমরা আমাদের পাওনা টাকা পরিশোধ করতে পারছি না, বিভিন্ন প্রজেক্টের কাজ বন্ধ হয়ে যাচ্ছে। এই জায়গায় এই সরকার যথেষ্ট পদক্ষেপ নিয়েছেন এবং আরও ভালো পদক্ষেপ নেবেন। কালকে প্রফেসর ইউনূস কিন্তু এটা বলেছেন, যেমন রিজার্ভ বেড়েছে, রিজার্ভকে হাত না দিয়েই ওনারা কিছু টাকা পয়সা যেগুলো আমাদের বাইরে থেকে আমাদের প্রবাসীরা যেই টাকা পয়সা পাঠিয়েছেন সেখানকার মানে ভিত্তির উপর দাঁড়িয়ে অর্থনীতিটাকে তারা মজবুত করার চেষ্টা করেছেন। ব্যাংকগুলোতে প্রশাসক বসিয়েছেন, কিছু কিছু জায়গায় যাদের কালো টাকা আছে সেগুলো সিজ করার ব্যবস্থা নিচ্ছেন, বাইরে যে টাকা আছে সেটা ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এতে কিছুটা আস্থা জায়গা তৈরি হয়েছে। ভয়ানক জায়গা সেটা হচ্ছে শেয়ার মার্কেটের অবস্থা খুবই খারাপ। শেয়ার মার্কেটে যে একটা রিপেয়ার বেসিস একটা পদক্ষেপ নেওয়া দরকার ছিল, সেটা না নিয়ে বরং শেয়ার মার্কেটে আরও ভয়ানক ধস নেমেছে। এটা টোটাল শেয়ার মার্কেটের লোকদেরকে খুবই হতাশ করেছে এবং এটা কিন্তু একটা সিরিয়াস জায়গায় গেছে। আমাদের খেয়াল রাখতে হবে, প্রতিদিন কিন্তু কিছু না কিছু জায়গায় লোকেরা রাস্তায় নামছে। শেয়ার বাজারের লোকেরা কিন্তু যে কোনো সময় রাস্তায় নেমে আসতে পারে আবার। এবং এই সরকারের আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাস্তায় নেমে এসে মানুষকে দাবি আদায়ের যে একটা ফর্মুলা চালু হয়েছে, এটা কিন্তু দিনকে দিন আরও স্প্রেড আউট হচ্ছে, আরও ছড়িয়ে পড়ছে। আজকেও আমরা দেখেছি যে গতকালকে থেকে আজকে যে তিতুমির কলেজের ছাত্ররা আন্দোলন করেছে, এর আগে দেখলাম আমরা যে আহত ছাত্ররা রাস্তায় নেমে আন্দোলন করছে। তো এই জায়গায় আমি যেটা বারবার দৃষ্টি আকর্ষণ করছি যে মানুষের অর্থনৈতিক জায়গাটায় এই সরকারের সবচাইতে বেশি সাফল্য মানুষ প্রত্যাশা করেছিল। প্রফেসর ইউনূস কিন্তু পরশুদিনের তার ভাষণে উনি বলেছেন যে উনি একটা শক্তিশালী অর্থনৈতিক ভিত তৈরি করে রেখে যেতে চান এবং আমাদের যারা সাহায্যদাতা দেশ আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তারা কিন্তু আমাদেরকে নানাভাবে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে এবং ওগুলো অর্থ ছাড়টা যাতে তাড়াতাড়ি হতে পারে সেটার জন্য উনি পদক্ষেপ নিচ্ছেন। এর বাইরে এই সরকারের আমাদের সারা পৃথিবীর কমিউনিটির সাথে যে রিলেশনশিপ বিল্ড করার ব্যাপার, সেটার ক্ষেত্রে একটা ভালো সংবাদ উনি দিয়েছেন। সেটা হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের 20টা রাষ্ট্রদূত যারা ঢাকায় যাদের অফিস নাই, তারা দিল্লিতে অফিস করছেন বা অন্য জায়গায় করছেন, 20 জন বাইরে থেকে আসছেন, আমাদের এখানে 7 জন আছে। এই 27 জন রাষ্ট্রদূত একসাথে ডক্টর ইউনূসের সাথে দেখা করবেন
এটা ইতিহাসে একটা নতুন ঘটনা। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাগুলোতে এই সরকারের জন্য একটা আস্থার জায়গা তৈরি হচ্ছে সত্য, কিন্তু আপনাকে তো একটা প্রায়োরিটি দেখতে হবে। আপনি যাদের রক্তের উপর দাঁড়িয়ে এই আন্দোলন সাকসেসফুল হয়েছে, মানুষ তো বেশি না, আহতদের সংখ্যা প্রায় 20,000। এই 20,000 লোকদের মধ্যে যে কষ্ট, এটা কিন্তু 20,000-এ থাকছে না, এটা 20 লক্ষে ছড়িয়ে পড়ছে, এটা কোটিতে ছড়িয়ে পড়ছে। আপনার 1,500-এর মতো মানুষ মারা গেছে, তাদের পরিবারকে যদি আমরা কমফোর্ট দিতে না পারি, এই জায়গায় আমরা বারবার বলেছি যে আপনি একটা মন্ত্রণালয় হোক, একটা কমিটি হোক, একটা টিম হোক, তাদেরকে ডেডিকেটেড করেন এখানে। এখন দেখেন এই কিছুর মধ্যে বারবার যে জিনিসটা ঘুরে ফিরে আসছে আমাদের কাছে। আচ্ছা, বিএনপিকে যদি আপনি দেখেন যে বিএনপি এত অস্থির হওয়ার কি আছে? আমরা যদি দেখি উপজেলা লেভেলে তো বিএনপির এজ ইফ আপনার কাছে মনে হবে যে বিএনপি ক্ষমতায় আছে, কারণ সেখানে তো ওই ধরনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তেমন কোনো অবস্থান সেখানে নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের দাপট আমরা এখন দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, মিডিয়া বা নির্দিষ্ট এলাকা কেন্দ্রিক, কিন্তু জেলা উপজেলাগুলোতে আমরা দেখছি বিএনপি জামাত একেবারে পরিপূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন জায়গায় শুধু যে ডিসিএসপির ব্যাপারটা নিয়ে আজিজ ভাই যেটা বলেছেন এটা খুবই অ্যালার্মিং। আদার দেন সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির জামাতের লোকদের যে সামাজিক অবক্ষয়, বা অবক্ষয় না ঠিক, আমি শব্দটা হচ্ছে যে তাদের যে কষ্ট অবস্থা ছিল, তারা যে বিপদের মধ্যে ছিলেন, সে বিপদ কেটে গেছে, তারা সবাই এখন তাদের বাসা বাড়িতে সঠিকভাবে থাকছেন। তাদের অধৈর্য হতো কিছু নাই, 15 বছর ধরে তারা তো ধৈর্য ধরে ছিলেন। এটা হচ্ছে বিএনপির ব্যাপারে বা বিএনপি জামাতের ব্যাপারে আমরা দেখব। অপরদিকে আমরা যদি এই সরকারকে দেখি যে এই সরকার যে বিলম্বটা করছে, এই সরকার যে কোনো সাফল্য ওইভাবে দেখাতে পারছে না, এটাকে মানুষ বেশি দিন তো মেনে নেবে না। একটা না একটা সময় গিয়ে তো মানুষ এই সরকারের প্রতি তার যে একটা বিপুল সমর্থন ছিল, এটাকে তো সে প্রশ্ন তুলবে। এই জন্য আমাদের প্রশ্ন, জনগণের প্রত্যাশার চাপটা কি তাহলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের জন্য একটু বেশি চাপ হয়ে গেছে? একটু বেশি চাপ, আমি বেশি চাপ বলবো না, আমি বলবো যে মানুষের প্রত্যাশাটা, চাপ তো থাকবেই, কারণ এতদিন আমরা হারাই ফেলছি। ধরেন আমরা ভোট দিতে পারি নাই, ভোটের একটা চাপ আছে। আমরা বাজারে গিয়ে অস্বস্তিতে ছিলাম, বাজারের একটা চাপ আছে। আমার ব্যাংকে টাকা ছিল, টাকা নাই, আমার টাকা প্রাপ্তির একটা চাপ আছে। আমার 10 টাকা সেরে চাল খাওয়ানোর কথা ছিল, আমি খেতে পারি নাই, এটার একটা চাপ আছে। এই ধরনের আমার যারা গুম হয়েছে, খুন হয়েছে, যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের বিচারের একটা চাপ তো আছেই। আমি নিঃসন্দেহে বলবো এই সরকার অনেক বড় চাপ সামলাচ্ছে। আজিজ ভাই যেভাবে বলেছেন, আমি হয়তো একটু দরদ দিয়ে বলবো যে এরা যখন ক্ষমতা এসেছে তারা তো ওইভাবে প্ল্যান করে আসে নাই, তারা তো নিজ ইচ্ছায় এসে যে সরকারে বসেছে তা না। একটা পরিস্থিতির মধ্য দিয়ে ডক্টর ইউনূস সাহেব ছিলেন ফ্রান্সে, তাকে এক ধরনের বলে কয়ে আনা হয়েছে, ক্ষমতার দায়িত্বটা তাকে দেওয়া হয়েছে। দেখেন এখানে যে বারবার কথা আসছে, এই 15 বছরের আন্দোলন এবং জুলাই আগস্টের আন্দোলনে আপনি যদি সবচাইতে কম মাঠের অবদান দেখেন, কম অবদান, আমি অবদান নাই বলছি না, কম অবদান দেখেন, তাহলে কিন্তু উপদেষ্টাদেরই কম অবদান ছিল। এখন কথা হচ্ছে আমরা তো এখানে অবদান নিয়ে তাদেরকে খোঁটা দিচ্ছি না, বা আপনাদের কম অবদান ছিল আপনারা কেন দায়িত্বে এসেছেন, আমরা কিন্তু সেটাও বলতে চাচ্ছি না। আমরা বলতে চাচ্ছি যে আপনাদের উপরে যে একটা আস্থা নিয়ে দায়িত্বটা দেওয়া হয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। কোনো কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে না, কোনো ইলেকশনের মাধ্যমে না, জাস্ট একটা কনসেনসাসের মাধ্যমে আপনাদের উপর দায়িত্বটা দেওয়া হয়েছে। আপনারা সেটাকে তো সিনসিয়ারলি পালন করবেন। আপনারা তো মানুষের এই যে আশা, এই যে প্রত্যাশা, এই যে স্বপ্ন, এই যে রাতের 3টা বাজে ছাত্রীরা বেরিয়ে এসেছিল হল ছেড়ে যাওয়ার পর, তারা তো দমে যায় নাই, গুলির মুখে বুক পেতে দিয়েছে, তাদের প্রত্যাশাটাকে তো নষ্ট করা যাবে না। সেই জন্য আমরা বারবার বলছি, প্রতিদিন টকশোতে বলছি যে প্লিজ আপনারা দ্রব্যমূল্যের দিকে নজর দেন, প্লিজ আপনারা মানুষের জানমালের নিরাপত্তার বিষয়টার দিকে মনোযোগ দেন, আপনারা যানজটটা কমানোর চেষ্টা করেন, আপনারা চাঁদাবাজি, মানুষের হয়রানির জায়গাটার দিকে স্পেশালি দৃষ্টি দেন, আপনারা আহত নিহতদের ক্ষতিপূরণ, তাদের সুচিকিৎসার বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দেন। বলেন এটা দিতে অসুবিধা কোথায়? এই জায়গাটায় আমরা বারবার তাদেরকে বলছি, যদি এটা না হয়, আমরা যেভাবে দেখছি যে এই বিতর্কটা তৈরি হচ্ছে, এই বিতর্কটা আমাদের জন্য খুবই অ্যালার্মিং, এটাই বারবার বলছি। এই মাঝে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে 1 মিনিটের মধ্যে আপনি যদি কিছু বলতে চান।
আমি বলতেছি মঞ্জু ভাই ঠিকই বলছো, আর্থিক খাতটা কিন্তু খুব জটিল, একদম ধস নামায় এবং দিয়ে আজ গেছে। অর্থ উপদেষ্টাও বলেছেন যে আমাদের আর্থিক খাতের আপনি দেখেন অবস্থা খারাপ। লিকুইডিটি ক্রাইসিসে অনেকগুলো ব্যাংক, প্রায় 12-16টা ব্যাংক লিকুইডিটি ক্রাইসিসে ভুগছে। ওই ব্যাংকগুলো শক্তিশালী ব্যাংকগুলোর সাথে মার্জ করা শুরু করেছিল আগের সরকার, এখন কিন্তু মার্জ করতেছে না। প্রত্যেকটি ব্যাংকে স্বয়ংবর করার চেষ্টা হচ্ছে। তারপরে ধরেন $2 বিলিয়ন ঋণ শোধ করেছে, রিজার্ভে হাত দিতে হয় নাই, এটা সত্য। সুতরাং আমার কাছে এই জন্যে আমি বলি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থমন্ত্রীর ঘাড়ে যেটা চাপায় দিয়েছে ওটার কিন্তু বলতেছি না আমি, অর্থমন্ত্রী, এই দুইজন খুব ক্যালকুলেটিভলি মেটিকুলাসলি এরা কথাও বলতেছে না, ওরা কিন্তু তাদের জায়গায় আমার ধারণা খুবই পজিটিভ ওয়ার্ক করতেছে। এবং আমার ধারণা কেন যেন যে উপরে প্রফেসর ইউনিস আছে, যেখানে হাত দেয় সেখান থেকে টাকা আসে। আর এই দুটো লোক আমার মনে হয় দেশটাকে খুব দ্রুতই অর্থনৈতিকভাবে একদম করতে, মানে আমাদের পঙ্গু হতে দিবে না তারা, অর্থনীতিকে রাইট ট্র্যাকে নিয়ে আসবে। কিন্তু আমাদের যে মুশকিল, যেটা জনগণ যে ইমিডিয়েটলি দেখতে চায়, যেটা মঞ্জু ভাই বললো, ধরেন বাজার ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী, তারপরে যানজট, এগুলোর এই সরকার বুঝতেই পারতেছে না। বাজার ব্যবস্থা সম্পর্কেই ধারণা নাই আমার কাছে মনে হয়। এবং আইন শৃঙ্খলা বাহিনী কেমনে এগুলো নিয়ন্ত্রণ করবে এটার ব্যাপারে কোনো ব্যবস্থাই নিতে হবে। এটা আপনারা যেহেতু সময় নেই, আমি ডিটেলে যাচ্ছি না। এই যে মানুষকে স্যাটিসফ্যাকশন দেওয়ার জন্য যে জায়গাগুলি, সেই জায়গায় কিন্তু অর্থ খাতকে আপনাকে সময় দিতে হবে। এটাকে যে জায়গায় ফেলে দিছে, ধরেন $15 বিলিয়ন প্রতি বছর পাচার করেছে, 2 লাখ কোটি টাকা পাচার করে গেছে গভর্নমেন্ট, ওই ফেসিবাদী গভর্নমেন্ট। এই টাকাটা তো আর ফেরত আসতেছে না সহজে, যতই বলো টাকা ফেরত আনবো, আনতে বহুত সময় লাগবে। হ্যাঁ, এটা কঠিন, কিন্তু এই গ্যাপটা তো পূরণ করতে হবে। এই জন্য অর্থ খাতকে দাঁড় করতে সময় দিতে হবে। এটা যে সরকারই আসুক তাকেও সময় নিতে হবে। তো আমার মনে হয় যে অর্থ খাত আমাদের যে ভঙ্গুর অবস্থা, তাতে আমার মনে হয় না এটা পিছাচ্ছে, এটা আগাচ্ছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল নতুন কোনো বিষয়ে, নতুন অতিথিদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন। শুভরাত্রি।